নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক শহর জুড়ে। দুই থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় লাবকে যাননি মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিধায়ক মিসবাউলের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আজ। অগ্নিকাণ্ডে লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হলো। স্থানীয় একটি ইলেকট্রনিক্সের দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগামী 2 থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আজ পলাশবাড়িতে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বিহুর পরেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আগামী 2 থেকে 5 এপ্রিলের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন না করানোর জন্য বিরোধীদের পরামর্শ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে। বিহুৰ মাজত কোনেও নাপাতে না, বিহুৰ পিছতহে পাতিব। বিহুৰ পিছত এখন অসমত বিধানসভা হয়। খেতিক লৈ ব্যস্ত হ'ব বুলি কৈ তাৰমানে পঞ্চায়ত ইলেকশ্যনটো লাগে নে নালাগে? বিৰোধীয়ে মন্তব্য কৰিছে, মোক বিৰোধী এখন লিখি দিয়ক যে আমাক নালাগে বুলি, তেতিয়া নাপাতো। এনে পাক লগাই থাকিলে কি হ'ব? পঞ্চায়ত ইলেকশ্যন নাপাতিলে অসমত গ্ৰাণ্ট নাহিব, বিত্তীয় আয়োগৰ গ্ৰাণ্টবিলাক বন্ধ হৈ যাব। সেইকাৰণে পঞ্চায়ত ইলেকশ্যনটো আমি পাতিবই লাগিব। মই এইবিলাক কমেণ্ট নিদিওঁ। মোৰ 31 মাৰ্চত ঘোষণা নহয়, কাৰণ 29 তাৰিখলৈকে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা আছে। গতিকে আৰু 3 দিন 4 দিন সময় বঢ়াই দিলে হৈ গ'ল। মই যিমান দূৰ জানো 2 পৰা 5 এপ্ৰিলৰ ভিতৰত ঘোষণা হ'ব। গত বিধানসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় মঙ্গলবার লাবকে কাছাড় চা শ্রমিক ইউনিয়নের সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমন্ত্রণ পেয়েও ব্যর্থতার জন্য এই সমাবেশে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। এদিন তিনি অসম সরকারের বাজেট নিয়েও কড়া সমালোচনা করেন। শুনে নিন কি বললেন মিসবাউল। রোড ব্রিজ যত টাকা ধরেছিল তার বাজেটে ছিল 12,504 কোটি টাকা, কিন্তু অ্যাকচুয়াল হয়েছে 7,920 কোটি টাকা, মানে 37% কম হয়েছে। রুরাল ডেভেলপমেন্টও 34% কম হয়েছে। এবং এইবার প্রজেক্টের বাজেটে যে ধরেছে এটা রুরাল ডেভেলপমেন্টে 31% কম। এই 31% কম মানে সাধারণ মানুষের হাতে পয়সা যাবে না, এবং এর ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হবে, জিনিসপত্রেরও দাম বাড়বে। বললো না সিএমএ ডেট দিয়েছে, এই জন্য তারা বললো জানি না সিএমএ ডেট দিয়েছেন, সিএম কেন জান নাই, এটা ওদের ব্যাপার। কিন্তু জিনিসটা হয়তো তিনি চা শ্রমিকদেরকে কিছুই দিতে পারেননি। তাদের প্রমিস ছিল 350 টাকা, 351 হ্যাঁ 51 দেওয়া। এটা আমরা কোয়েশ্চেন করেছিলাম
উনি বলেছেন শ্রমিকদের বেতন কোম্পানি দেবে, সরকারে কি দেবে? এটা হলো হেমন্ত বিশ্ব শর্মার রিপ্লাই। আমরা বলেছিলাম তাহলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ভোট কেন আদায়? দিস ইজ দ্য থিং। এই জিনিস চলতেছে, কিন্তু আমরা রিয়ালাইজ করতে পারছি। শিলচর বিধানসভার 2323 জন সুবিধা প্রাপকের মধ্যে প্রধানমন্ত্রী আবাসের অনুদানপত্র বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন রাজ্যের পলাশবাড়ি থেকে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে শিলচরের মেহেরপুরে এক সভার আয়োজন করা হয়। এই সভায় সুবিধা প্রাপকদের হাতে অনুদানপত্র তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও প্রণব বরা, বিডিও প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায় প্রমুখ। লক্ষ্য করেছি আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের একটা যে স্যাংশন লেটার, এই স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী 10 জনকে হাতে তুলে দিয়েছেন। আর পলাশবাড়িতে এখন যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা পাবেন। আর এইভাবে প্রত্যেক আসাম রাজ্যের বিধানসভাতে বেনিফিশিয়ারিদের হাতে এই স্যাংশন লেটার তুলে দেওয়ার লক্ষ্যে শিলচর বিধানসভাতেও এই অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে যারা গরিব শ্রেণীর লোক, যারা একটি যদি ঘরের ছাদ থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তারা চিন্তা করতে পারবেন, তারা দুটি ভাত সুন্দর করে খেয়ে বাঁচতে পারবেন। আর এই উদ্দেশ্যে 2016 ইংরেজি থেকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, এই আবাস যোজনাকে একটি পরিকল্পিত আবাস যোজনা যাতে করা যায়, তার জন্য আজকের দিনের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চিন্তা করেছিলেন। আর উনি কি চিন্তা করেছিলেন আপনাদের মনে আছে যে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ছিল ইন্দিরা আবাস। আর এই ইন্দিরা আবাসে আপনাদের মনে আছে যে 10,000, 20,000, 25,000 টাকা দেওয়া হতো। আর এই 10, 20,000, 25,000 টাকার থেকেও কংগ্রেসীরা আপনাদের থেকে ভরপুর টাকা নিয়ে তাদের নিজেদের পেট বড় করেছেন, আর আপনাদের ঘরের কোনো ব্যবস্থা ওনারা করে দিতে সক্ষম হয়নি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2,
লক্ষ্মীপুর রোড শ্রী ক্র্যাশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। আজ নাতানপুর চা বাগান নাচগড়ে মঙ্গলবাউরির পৌরোহিত্যে চা শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সবাই। সভায় বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী বলেন, আগামী মাসের মধ্যেই নাতানপুর বাগানে যাওয়ার সড়কের কাজ শুরু হবে। বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে সুব্রত বলেন, আগামী পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ বিজেপির দখলে থাকলে গ্রাম বাগানের যথেষ্ট উন্নয়ন হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ বৈষ্ণব, শক্তিকেন্দ্র প্রমুখ রমাকান্ত নমশূদ্র, বুথ সভাপতি প্রশান্ত দাস, রাজন দাস, মনোরঞ্জন বাউরি, মেনকা ভূমিজ প্রমুখ। আজকে যেমন ঘরের ব্যাপার সরকারও দিব, কিন্তু এখান থেকে যদি গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত তারা সঠিকভাবে কাজ করে না, তো অনেক সময় আমরা অনেক মানুষ বঞ্চিত হয়েছি। তো আমরা যখন ভোট আইব, যেই দাঁড়াইব, ভোট যখন আইব, তখন যাতে আমরা বিজেপির দখলে গাঁও পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েতগুলা আমরা দখলে এই জিনিসটা করতে লাগবো। যদি আমরা বিজেপি সরকারও যদি মানে তৃণমূল স্তরে যে সফলতা আমরা পাইতে হয় গেল এক নম্বর। হ্যাঁ, দ্বিতীয় কথাটা হইল, আপনারা জিও টেকিং যখন করবা, আপনারা এখানে আমরা বুথ কমিটির প্রেসিডেন্ট খুঁজে আছে, আমরা খুঁজে দেওয়া হইব যে যখন হইব বুথ কমিটির প্রেসিডেন্টের লোক যোগাযোগ করিয়া জিও টেকিং করার লাগে। তো আপনারা এই কাজের সময় আপনার লক্ষ্য রাখবা, কারণ তখন যে জিও টেকিং হইব এখানটায় যদি কোনো মিস হয় কিন্তু আর ঘর পাওয়াটা কঠিন, ঘর পাওয়াটা কঠিন। তো জাল লাগিয়া যখন জিও টেকিং হইব তখন খেয়াল রাখতে লাগবো যাতে আমরা কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়, মানে জেনুইন যা। তখন একজনের পাকা ঘর আছে না পাইলে হোক, যার ঘর পাওয়ার যোগ্য তাতে জিও টেকিং হয়। যখন সকিরাইয়া যখন জিও টেকিং করবো যাতে সব মিলিয়া যাতে জেনুইন মানুষগুলো কেউ বাদ না পড়ে, এরপরে নিজেরা জিও টেকিং করতে লাগবো। তারপরে আপনার পঞ্চায়েত থেকে জিও টেকিং হইব, তারপরে একটা সিলেকশন কমিটি ব্লক লেভেল, এরপরে একটা সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট লেভেল। এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি যাইব, পয়লা যাব ব্লক লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল। আগে যেটা গত পঞ্চায়েত এরিয়া করিয়া যাইতো বা পঞ্চায়েতের স্টাফরা আর যার মর্জি মতো সব কিছু করতো। থেকে পুরো বাগানে দিব 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা সিসি ব্লকের রাস্তা হইব, বড় রাস্তা হইব। সিসি ব্লকের রাস্তা হইব, পিডব্লিউডির আন্ডারে কাজ হইব। অলরেডি টেন্ডার হইয়া কন্ট্রাক্টর 2 এর মধ্যে কন্ট্রাক্টর যেও কন্ট্রাক্টর হোক, কাজটা তো আপনি আর আমি করতাম না, যেও কন্ট্রাক্টর হোক, কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হইব এবং আগামী 1 মাসের মধ্যে আমি আপনারা কথা দিতে পারি, আগামী 1 মাসের মধ্যে রাস্তার কাজটা শুরু হবে। 1 মাসে আপনারা চ্যালেঞ্জ। দ্বিতীয় কথাটা হচ্ছে শিলচর রংপুর শান্তিপাড়ার সুপরিচিত ব্যক্তি হেমাঙ্কর রায় আর নেই। গত সোমবার বেলা 1:30 নাগাদ নিজের কর্মস্থল
ধর্মনগরে আকস্মিক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 52 বছর। রেখে গেছেন মা হেনারানী রায়, স্ত্রী, 2 ভাই, 2 বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন। মঙ্গলবার তার মরদেহ রংপুর শান্তিপাড়ার বাসভবনে নিয়ে আসা হয়। এদিন দুপুরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি শান্তিপাড়া স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। অতপ্রতভাবে জড়িত ছিলেন শান্তিপাড়া উন্নয়ন কমিটির সঙ্গেও। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিহারার যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুললেন অভিভাবকরা। 46 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ছাদ ফুটো হয়ে পড়ছে জল। এছাড়াও পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক নেই বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। আমার নাম সন্দীপ চক্রবর্তী। স্কুলটার নাম যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল। আমার মেয়ে পড়াশোনা করে। আজকে আমার মেয়ে ক্লাস 9 থেকে 10 উঠে, ক্লাস 6 থেকে পড়াশোনা করে। স্কুলটা প্রচুর দুর্নীতি আছে। যাই হোক, আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ করিয়া প্রতিবাদ কর্ম বহুত কিছু আমার উপরে ঝড় ঝাপটা আয়, আমি মোকাবিলাও করি। তখন তো হয়েছে আজকে এই যে ছাদ যেটা আছে, আচ্ছা 6 মাস পরে ছাদ ভাঙিয়ে পড়বো আমরা বাচ্চাদের উপরে। আজকে টিচাররা তারা বাচ্চারা স্কুলে পড়ায় না। আজকে পরিচালনা সমিতি আছে, তারা কে কোন জায়গাটা, মানে আমরা খালি প্রেসিডেন্ট, 2 প্রেসিডেন্টে চিনি আর 2-1 চিনি। প্রত্যেক মাসে মিটিং হওয়ার কথা, মিটিংও হয় না। গার্জিয়ানদের কিছু দোষ আছে, তারাও সময় মতো আয় না বা প্রতিবাদ করে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আজকে যে পরিস্থিতি দাঁড়াইছে আর কি, কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, তখন আমার বাচ্চারা মারা যাব। তারা বাচ্চারা তো অন্য জায়গায় পড়াশোনা করে। আর স্কুলে মিনিমাম শিক্ষক আছেন। প্রথমে যেদিন কমিটি হয়েছে, কমিটিরও হয়েছে সিসিটিভি, টিচার, অ্যাকোমোডেশন যেটা আছে এটা ইয়ে হওয়ার লাগে, কিন্তু কমিটি কিছু করতে পারে, টিচাররাও জোগাড় করতে পারছে না, প্রিন্সিপালও আনতে পারছে না। আজকে অভিভাবক শূন্যতায় চলে স্কুলটা, যার লাগে এরকম ইয়ে চলে আর কি। এই স্কুলের যে চৌকিদার আছে দিলীপ রায়, এ এক ঘন্টি মারে, টিচাররা আইন না। আর এর লেগে ছাত্ররা মানে বেপরুয়া, প্রত্যেক মাসে মিটিং হইতে লাগে, মিটিংটা হয় না। আমরা ছাত্ররা খুঁজে পারতো না, প্রিন্সিপালকে, স্কুলের অধ্যক্ষকে করতে পারতো না। আমরা পড়াশোনা করতে যখন দেখছি ছাত্র প্রতি শিক্ষকের একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধটা নাই না। সবচেয়ে বড় কথা হয়েছে টিচাররা আইলা, ম্যাক্সিমাম টিচার শিলচর থেকে আইয়া এনার্জি তারা নাই, আবার তারা জান গিয়া তারা ফরাইতে কোন সময়, তারা তো ফরাইবার সময়টা তারা ফাইটা না, এনার্জির ব্যাপার আছে। এই যে জায়গাটা সবুজ পরিবেশ অভয়ারণ্য, আমার মেয়ে কিটা করবো, ধরেন আমি আমার পুরো কইয়ার একটা জামা ব্যাগের মধ্যে ঢুকাই লুই আইব, আইয়া ওখানে মাঠ আছে, মাঠের মধ্যে অটো থাকে, ব্যান থাকে, উঠে গেল অটোর মধ্যে, জামাটা চেঞ্জ হলো। কাটিগড়ার প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রী রুবি পুরকাস্তের ওপর হামলার ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ, এমন অভিযোগ করেছেন রুবি পুরকাস্ত। এলাকার মহিলারাও এ নিয়ে সরব হয়েছেন। এজাহার তুলে নেওয়ার জন্য একাংশ ব্যক্তি রুবি পুরকাস্তের উপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ। নমস্কার, আমি রুবি পুরকাস্ত। 11 মার্চে আমার যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, এরপরে দিলীপ দেব আর তারা বিজয়ভূষণ দেব, তারা 3 জনে আমার করছিল। তো এটার লিগে তো কোনো অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কথা হয়েছে, আমার 3 জনে বাজে বাজে কথা হয়েছে, 3 জন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট হওয়ার, দূষিত হতে আমার লেগে। এই যে তারা হইছে, আমার পিছনে কোনো মহিলারা নাই, এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার পড়ার তো প্রশ্নই ওঠে না। তার টাইম খবর একটু নিলে পাইবা আর কি, তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেবপুর কাজটা খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম, এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া, দাদা তাইন আমার ফোন করিয়া কইছিল যে অসিত দেব জল মিত্র যে তাইন আমার কইছেন বাইরের এগেনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তো আমি কইছি হ্যাঁ উঠাইলেম, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিটা, আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো করলো না, তো আমি কেমনে করিয়া থাকবো। ঠিক আছে আমি উঠাই দিব। তো আমার আয়া তারা কইছেন যে তারাই আমার গড়ে মাফ চাই লিবা, গড়ে মাফ চাই লিবা, আমি কেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার শেডে হইতে লাগবো।
তারপরে আমি সবেটা ইয়ে করি, আর নাইলে তো আমিও ইয়ে হয়ে গেলাম। তো আমি এটা না ইয়েতে দিতাম না, এইটার লেগে তারা মানছুই না। এরপরেই ওই রকম 3 মহিলারে মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া ইয়ে করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা ইয়ে করাইছেন। রবিপুর কাজ তো খারাপ, এই কথা তো ওইতেই পারে না। এটা যদি ওইতো আমরা যে মানুষ, আমরা এটাতে কোনো সায় দিতাম না। রবি পুরস্কার এরকম মানুষও না, তাই তাই বিয়া অবধি এখন পর্যন্ত আছি। রামুই আমার ছোট বড় বোনের মতো মানতো। আমি সব সময় তারা ঘরে যোগাযোগ করছি, এমনকি তারা ঘরে রাত্রে গিয়ে আমি থাকিও, তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না অতদিন তারা ঘরে তার সঙ্গে আসলাম। রবি পুরস্কার তো খারাপ এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না। আজকে রবি পুরস্কার নামে যে কথাটা রটছি এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরার নামে যে এই কথাটা হয়েছে, যদিও হয় তবে তো এরকম করতে পারে না, কিন্তু এটা নারী জাতির কলঙ্ক। এটার লাগে আমরা সুবিচার চাই। কোনোদিন খারাপ কাজও পাইছি না, কিরকম কোনোদিন খারাপ। আমার বিয়ার পরেও তার বিয়ে হয়েছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শিলচর প্রেমতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক শহর জুড়ে। দুই থেকে 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় লাবকে যাননি মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিধায়ক মিসবাউলের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।